অলরাইট মাই ফ্রেন্ডস, আমি সুমন। আজ আমি তোমাদেরকে 177 পেজের যে সেট, অর্থাৎ একে সেট 6 বলা যায়। সুতরাং ম্যাথের এই সেটের আমরা 1, 2, 3 নম্বরের প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখব এবং করার চেষ্টা করব। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কমেন্ট করতে পারো। অবশ্যই অন্তত পক্ষে একটা কমেন্ট করে যাও যদি পড়ানোটা ভালো লাগে আর অঙ্কগুলো যদি একটু বুঝে থাকো। আর আশা করি পুরোটাই বুঝবে, একটু নয়। আর অবশ্যই একটা লাইক করে দিও। চলো এবারে মোটামুটি করে বাকি জায়গাটায় আমি আসি, আমাদের যে মেইন বিষয়। এবার দেখো কি বলেছে, কোনো আসল এবং তার বার্ষিক চক্রবৃদ্ধির অনুপাত। ওকে, চক্রবৃদ্ধি মূলের অনুপাত দেওয়া আছে 25:27। তাহলে একের 1। এবার দেখো এখানে উত্তরটা কি হবে, 25:27 রয়েছে। তাহলে আমরা এটা আসল আর এটা চক্রবৃদ্ধি মূল, অর্থাৎ এই আসলটাকে আমরা নিয়ে যাব 100-তে। 100-তে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100-তে চলে গেল। তাহলে একদিকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে অনুপাতের অন্য পাশে আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয় 108। ক্লিয়ার? তাহলে কত পেলাম? এবার এটা আমাদের আসল, এটা সুদ আসল। তাহলে 108 থেকে 100 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে আমার 8%। ক্লিয়ার হলো? ওকে, তাহলে একের যে উত্তরটা হবে সেটা 8% এবং সেটা রয়েছে আমাদের ডি নম্বরে। এবার আমরা 2 আসি। তাহলে এটা আশা করি বোঝা গেছে। এরকম যদি থাকে আসল আর এখানে সুদ আসল হিসেবে দেওয়া থাকলো, তাহলে অবশ্যই আমরা 100-র সঙ্গে তুলনা করব। আসলটাকে আমরা 100-তে নিয়ে যাব। এবার পরেরটা দেখি, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করেন। এবার লাভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে, তা হলো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে খেয়াল রাখবো যে টাকাগুলো আমাদের দেয়া থাকে এবং যে সময়টা দেয়া থাকে, টাকার সঙ্গে সময় গুণ করব এবং এই দিকে টাকার সঙ্গে তার সময়টা গুণ করব এবং তাদের অনুপাত করে যেটা পাবো সেটাই তাদের লাভ্যাংশের অনুপাত বা মূলধনের অনুপাত হিসেবে ধরা হয়। তাহলে এখানে 500 টাকা, 2 নম্বরে 500 টাকা 9 মাসের জন্য, আর এখানে 600 টাকা 5 মাসের জন্য। এবার দেখো এখান থেকে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, এখান থেকে 5 কাটো, এখান থেকে 5 কাটো, এখান থেকে 3 দিয়ে কাটো তাহলে হয় 2, এখান থেকে 3 দিয়ে কাটো তাহলে হচ্ছে 3। তাহলে 3:2। ওকে, তাহলে এটা কত নম্বরে আছে সেটা একটু দেখে নেব আমরা। এ, চলো এর পরের অঙ্কতে যাই। পরের যে অঙ্কটা রয়েছে সেটা এই যে একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণে বীজদ্বয়ের গুণফল -3 হলে কে এর মান কত? চলো প্রথমে আমি সমীকরণটা লিখছি, এরপর আমাদের সমীকরণের একটা সাধারণ রূপ আমরা জানি, 5x + k = 12। আমরা যে সাধারণ সমীকরণটা জানি সেটা হলো ax² + bx + c = 0। এটা তো আমরা জানি। তাহলে একে আমরা সেইভাবে সাজাবো যেন ডান দিকে 0 আসে। তাহলে x² - 5x + k - 12, এটা এই পাশে নিয়ে আসলাম। এবার 0। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, যে বীজদ্বয়ের গুণফল, এখানে বলেছে বীজদ্বয়ের গুণফল -3। আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল = কত? এখানে c/a। এখানে c কত আছে? এইটা আমাদের c, ধ্রুবক পার্ট যেটা হয় সেটা আমাদের c, তাই তো? তাহলে k - 12, আর এখানে a কত? কিছু নেই, অর্থাৎ 1। তাহলে 1 দিয়ে যাকেই ভাগ করবো না কেন তাই আসবে। তাহলে -3 দেওয়া রয়েছে। তাহলে k - 12 = -3। তাহলে k এখানে এটা ওই পাশে গেলে তাহলে হচ্ছে +12 - 3 = 9। 9 তাহলে কত নম্বরে আছে দেখো, এ তে রয়েছে। তাহলে 3-এ আমরা বলতে পারি এ। ওকে, এবার চলো পরের অঙ্কতে আমি যাব। এখানে দেখো পরের যে অঙ্কটা রয়েছে সেটা এই যে ও কেন্দ্রীয় একটা বৃত্তের PQ একটি ব্যাস এবং PR এবং RQ সমান বলেছে। এবার একটা কোণের মান আমাদের জিজ্ঞাসা করেছে, আর
পি কিউ এর মান। তাহলে মোটামুটি করে এখানে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এর ও কেন্দ্রের ভিতরে পি কিউ একটা ব্যাস, তাহলে এখান থেকে এটা আমি যদি টেনে নিই তাহলে পি কিউ এটা আমাদের একটা ব্যাস। এবার বলেছে কি একটি ব্যাস পি আর ইকুয়াল টু কিউ আর কিউ, তাহলে আমরা ধরে নেব যে এইখানে আমাদের একটা আর ছিল, তাহলে এইখান থেকে এটা টানো আর এইখান থেকে এইটা টানো। এই বাহু আর এই বাহু সমান বলেছে, তাহলে আমরা বুঝতেই পারি যে এই বাহু আর এই বাহু যখন সমান তাহলে বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এরাও পরস্পর সমান হবে। তাহলে এই কোণের মানটা যদি বের করতে পারি তাহলে আমরা এই দুটো কোণের মানও বের করতে পারবো এক এক করে। এটা কি কোণ? এটা এটা আমাদের কি ব্যাস। তাহলে এই চাপের উপর যে কোণটা উৎপন্ন হয় সেটা কি কোণ হয়? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে এটা কত হলো? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর বাকি যে দুটো কোণ রয়েছে তাদের সমষ্টি কত হবে? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে আমি 90 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এই দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এই 90 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, যেহেতু এরা দুইজনের সমান তাহলে অর্ধেক অর্ধেক করে পাবে, তাহলে 45 ডিগ্রি। তাহলে প্রত্যেক কোণের মান 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। এটাও যদি বলতো তাহলে এটাও আমাদের 45 ডিগ্রি হতো। ক্লিয়ার? আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। তাহলে 45 ডিগ্রি কোন অপশনে রয়েছে সেটাকে আমি একটু দেখে নেব। 4 এর ডি তে রয়েছে 45। এবার 5 নম্বরে যাব। 5 এ যেটা বলেছে যে ত্রিভুজ একটা বলেছে এবিসি এবং আরেকটা ত্রিভুজ বলেছে ডিইএফ। এই যে দুটো ত্রিভুজ রয়েছে আমাদের হাতে, এদের কিন্তু বাহুগুলোর অনুপাত দিয়ে দিয়েছে, অর্থাৎ কিছু বাহুর অনুপাতের সঙ্গে, অর্থাৎ এবিসি এই যে ত্রিভুজ আর এখানে ডিইএফ এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের কথা আমাদের বলে দিয়েছে। অর্থাৎ এবার দেখি আমরা পরের ক্ষেত্রে যাই যে এরপরে কোন কোণের সঙ্গে কোন কোণ সমান হবে সেটা আমাদের বলেছে। চলো আরে আগে বলে নি যে এই যে যতগুলো টেস্ট বা টেস্ট পেপারের সলিউশন করাবো, এই প্রত্যেকটা সলিউশন অর্থাৎ তুমি প্লে লিস্টে কিন্তু অলরেডি আছে এবং সাজিয়ে রেখেছি, সেটা খান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে। মোটামুটি 10টা সেট সমাধান করাবো। আশা করি এই 10টা সেট তুমি যদি সমাধান করো বাকি সেটগুলো তোমার করতে আরো সুবিধা হবে। ওকে, এবার দেখো এই একটা ত্রিভুজ আর এই আরেকটা ত্রিভুজ, এটাকে দিলাম এ বি সি। তাহলে এখান থেকে দেখো এখানে এবি বাই ডিই বলেছেন, আরটা বিসি বাই এফডি বলেছেন, আরটা এসি বাই ইএফ বলেছেন। এখান থেকে আমি আসবো, দেখো তাহলে এবি অর্থাৎ এই বাহু এর সঙ্গে ডিই সমান, তাহলে ডিই কাকে নেব? এটা যদি আমি ডি নিই, ডি ই সমান বলছে, তাহলে ডি ই এফ আমি যদি এইভাবে লিখি দেখো কি হচ্ছে। তারপর এসি বাই এফডি, তাহলে বিসি বিসি, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাত সমান এফডি এফডি অর্থাৎ এটা। এবার এসি এর সঙ্গে ইএফ ইএফ এর অনুপাত সমান। তাহলে দেখো আমরা কিন্তু এইভাবে নিয়েছি এ বি সি, আর এখানে কি নিলাম? ডি ই এফ, অর্থাৎ এইভাবে গিয়েছি, তারপরে এইভাবে নেমেছি, এরপরে এইভাবে গিয়েছি কিন্তু। আর এই বাহুর ক্ষেত্রে এইভাবে আমরা নামকরণটা করেছি। তাহলে দেখতে পেয়েছো যে সমস্যাটা কোথায়? তাহলে এখানে আমরা বলতে পারি এই যেহেতু এদের অনুপাত সমান, সুতরাং এই ক্ষেত্রে বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। এই কোণ যদি x হয়, এই কোণ x, এটা যদি ফাই হয়, এটা আমাদের ফাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি কোণ কোণ এ কোণ ইকুয়াল টু কোণ ই কোণ, যেগুলো হতে পারে অপশন, এটা একে এটা হতে পারে, দ্বিতীয় হতে পারে বি কোণ ইকুয়াল টু সি কোণ, 3 নম্বর এখানে তিনটে হতে পারে সি কোণ ইকুয়াল টু এফ কোণ।
এই তিনটে হতে পারে। এই তিনটে অপশনের মধ্যে কোনটা আমাদের সি এর সঙ্গে ডি, সি এর সঙ্গে ডি, তাহলে এই তিনটির মধ্যে কোনটা আমাদের রয়েছে সেটা আমরা একটু খেয়াল করব। সেটা রয়েছে বি এর সঙ্গে ডি রয়েছে সি নম্বর অপশনে, তাহলে 5 হবে সি। ক্লিয়ার? দেখো এই তিনটি অপশন কিন্তু থাকতে পারে, এই তিনটে থাকতে পারে, তিনটে যে কোনো একটা থাকলে সেটা তুমি দাগিয়ে দেবে। তাহলে পুরো আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। এখান থেকে কিন্তু তিনটে প্রশ্নই করা সম্ভব, তার মধ্যে একটা তোমাদের উত্তরে রয়েছে, অপশনে রয়েছে, তাহলে সেটাই দেখাবে। এবার দেখো একটি গোলকের ঘনফল এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। একটা গোলকের ঘনফল সূত্র কি? 4/3 পাই আর কিউব। ওকে, আর বলেছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে পৃষ্ঠতল কত? 4 পাই আর স্কয়ার, এরা বলেছে সমান। তাহলে এখান থেকে মোটামুটি পাই পাই কেটে গেল, 4 4 কেটে গেল, আর স্কয়ার দিয়ে একে কাটো, তাহলে হয় আর। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি? 3। ওকে, তাহলে এখানে দেখো এখানে আর কিছু রইল না, শুধুমাত্র আর ইকুয়াল টু 3। ক্লিয়ার? তাহলে এখানে অপশনে আমাদের 3 একক রয়েছে 6 এ। আশা করি এখানে পুরো ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা 2 নম্বরে চলে যাব। বা দেখো 2 এর 1 2 3 4 5 6। ওকে, এবার দেখো অমরের লভ্যাংশ সমরের অর্ধেক হলে সমরের মূলধন অমরের ড্যাশ হবে। এটা দেখো অমরের লভ্যাংশ সমরের, তাহলে অমর এস টু সমর। এটা হয়তো অন্য ভাষাও থাকতে পারে, হয়তো বা অন্য কিছু থাকতে পারে, এটা যেহেতু সহজ, সুতরাং আমি চাইবো না যে এই সহজটাই তোমরা বোঝো, আমি চাইবো অঙ্কের প্রসেসটা তোমরা বুঝে নাও, যেন এই ধরনের আরো অঙ্ক আসলে সেটা তোমরা করতে পারো। তাহলে অমরের মূলধন, অমরের লভ্যাংশ সমরের অর্ধেক। ওকে, অমরের মূলধন সমরের অর্ধেক, তাহলে সমরের যদি 1 অংশ হয় তাহলে অমরের কত হবে? 1/2। ওকে, তাহলে এটা 1:2 দিয়ে গুণ করলে তাহলে 1:2, তাহলে কত হচ্ছে? এর যা হচ্ছে তার দ্বিগুণ এখানে হচ্ছে, তাহলে এটা হবে দ্বিগুণ। মূলধন কিন্তু দ্বিগুণ, লভ্যাংশ অনুপাত যা হয়, লভ্যাংশের অনুপাত যা হয় মূলধনের অনুপাতও ঠিক তাই হয়। ক্লিয়ার? এবার পরের প্রশ্নতে আমি যাব। পরে যেটা রয়েছে দেখে নাও একটু। এখানে একটা সমীকরণ রয়েছে, বীজদ্বয়ে পরস্পর অন্যান্য কোণে সি এর মান কত, সেটা আমাদের জিজ্ঞেস করছে। তাহলে দেখো ax² প্লাস অফ bx প্লাস অফ c ইকুয়াল টু 0। এদের বীজদ্বয় অন্যান্যক, ধরি বীজদ্বয়, তাহলে কত কত ধরবো আমরা? একটা আলফা, কোন বীজ তার অন্যান্যক হয় যদি এরকম আলফা হয়, তার অন্যান্যক হবে 1/আলফা। যদি বিটা ধরি তাহলে তার অন্যান্যক হবে 1/বিটা। যদি গামা ধরি তার অন্যান্যক হবে 1/গামা। ক্লিয়ার? অর্থাৎ এখানে যদি 2/3 হয়, এর অন্যান্যক হবে 3/2। অন্যান্যক কি জিনিস? যদি এদের গুণফল 1 হয় তাহলেই তারা অন্যান্যক। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল যদি 1 হয় তাহলে তারা অন্যান্যক হয়, অবশ্যই এটা মনে রাখবে। এবার কি বলেছে, আমরা এই একটা বীজ, এই জোড়া বীজ নিয়ে আমরা করছি। এবার দেখো বীজদ্বয় আলফা আর 1/আলফা, তাহলে এখান থেকে আমরা বীজদ্বয়ের গুণফল কত জানি? c/a, তাহলে c/a ইকুয়াল টু বীজদ্বয়ের গুণফল, এই যে বীজ তাদের গুণফল 1, তাহলে এটা কেটে দাও, তাহলে হচ্ছে 1, তাহলে c/a ইকুয়াল টু 1 বা c ইকুয়াল টু a। এরকম করতে পারো যে থাক করার কি দরকার, একটা লাইন এক্সট্রা করেই নিলাম। এখানে তোমরা একবার কিন্তু 1 বসিয়ে দিতে পারো, যে আমি এই লাইন থেকে করব, এই লাইন থেকে করব, সেখান থেকেও করতে পারো। অন্যান্য সংখ্যায় যেহেতু বলা আছে যে দুটি সংখ্যার গুণফল যদি 1 হয় তাহলে তারা পরস্পর অন্যান্য।
তাহলে অন্যান্য বললে সে দুটো সংখ্যার গুণফল আমরা এক বলে দিতে পারি প্রথমেই। এবার দেখো তাহলে সি ইকুয়াল টু এ, তাহলে এখানে সি ইকুয়াল টু গ্যাপে হবে এ। তারপর একটা বলেছে যদি এ প্লাস বি ইকুয়াল টু √5, দেখো কি কি আছে, এ প্লাস বি ইকুয়াল টু আছে আমার √5 এবং বলেছে এ মাইনাস বি ইকুয়াল টু √3, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে চলো এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার ইকুয়াল টু কত? এর একটা সূত্র রয়েছে, আমরা এই সূত্রটা জানি, কিন্তু মোটামুটি সবাই কম বেশি এই সূত্রটা জানি, বা এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটেই থাকে। এই সূত্রটা কি ছিল? এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কয়ার। ক্লিয়ার? এই সূত্রটা কিন্তু আমরা জানি। এবার এখানে কিন্তু আমরা প্রত্যেকের মান বসিয়ে দিতে পারি। তাহলে এখানে কত আছে? √5 তার হোল স্কয়ার প্লাস অফ √3 তার হোল স্কয়ার। তাহলে এখানে কত পাচ্ছি? 5 প্লাস 3 ইকুয়াল টু 8। অতএব এখান থেকে বলতে পারি এ স্কয়ার প্লাস অফ বি স্কয়ার, এখানে 2 ছিল, 2 এর পাশে গিয়ে ভাগ হয়, তাহলে কত হচ্ছে? 4। ক্লিয়ার? তাহলে এখানে উত্তরটা কত পাবো আমরা? 4। আশা করি এই বীজগণিত সূত্রগুলো তোমরা জানো প্রত্যেকে, আর যদি সূত্রগুলো না জানো দেখবে আমি মোটামুটি সমস্ত সূত্রের পিডিএফ গুলো দিয়ে দিয়েছি, সেগুলো একটু দেখে নিতে পারো। অবশ্যই ডেসক্রিপশন গুলো একটু চেক করবে। এবার দেখো পরের যে প্রশ্নটা রয়েছে, বৃত্তের কোন জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। আগে দেখে নিই, এটা আমাদের একটা বৃত্ত, এটা আমাদের একটা জ্যা। তাহলে জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক কি হয়? এরা সর্বদা কেন্দ্রগামী হয়। কি হয়? কেন্দ্রগামী হয়। আমরা এটা তো জানি যে কেন্দ্র থেকে জ্যা এর সব থেকে কম দূরত্ব সেটা লম্ব দূরত্ব, সব থেকে কম দূরত্ব সেটা হয় আমাদের লম্ব দূরত্ব। তাহলে এটা কি হয়? এটা কেন্দ্রগামী হয়, সব সময় কেন্দ্রগামী হয়ে থাকে। যদি এটা এই পাশে বর্ধিত করি তাহলে কি হচ্ছে? এটা কেন্দ্র দিয়েই যাচ্ছে, হয়তো এই দিকে চলতে থাকলো কিন্তু কেন্দ্রের উপর দিয়ে চলে গেল, তাহলে কি হবে? কেন্দ্রগামী। কেন্দ্রগামী। চলো এবারে পরের প্রশ্নতে আমি যাবো। 5 নম্বরটা দেখো কি বলেছে। বলেছে তিনটে আমাদের এটা নয়, এই দিকে রয়েছে, অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। দেখো এই যে আমাদের বৃত্ত, ওকে, এই বৃত্তের এটা একটা ব্যাস, তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়? অর্ধবৃত্তস্থ কোণ তো 90 ডিগ্রি হয়, এই তো আমরা প্রত্যেকে জানি। যদি এবার এই যে চাপ অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ এই যে চাপটা, এই চাপকে যদি আমরা কমিয়ে দিই তাহলে এই কোণটা কত হবে? এই বিন্দুতেই কোণ একটা তৈরি করলাম, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 90 ডিগ্রি কোণ যেটা পেয়েছিলাম তার থেকে একটু বড় কোণ পেয়েছি। তাহলে কি হয়? যে ক্ষুদ্রতম চাপ দ্বারা সৃষ্ট যে কোণ হয় সেটা হয় স্থূলকোণ। স্থূলকোণ। ওকে, এবার পরের প্রশ্নতে আসি। দেখো পরের প্রশ্নটা কি আছে। পরের যে প্রশ্নটা আছে সেটা হলো এই যে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর, তার আয়তন দেয়া আছে ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল দেয়া আছে এ বর্গ একক, উচ্চতা কত? তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ইকুয়াল কত লিখতে পারি? 1/3 পাই আর স্কয়ার এইচ। আর এ ইকুয়াল কত লেখা যায়? এ ইকুয়াল আমরা জানি পাই আর স্কয়ার, যেহেতু ক্ষেত্রফল, তাই তো কিসের ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার এখানে আমি কত বসাতে পারি? এ এর জায়গাটা, তাহলে ভি ইকুয়াল টু 1/3 এ এইচ। তাহলে এই 3 এই পাশে কি গুণ হচ্ছে? ভি এর সঙ্গে এই পাশে গিয়ে ভাগ হচ্ছে, ইকুয়াল টু এইচ পড়ে রইল। তাহলে উচ্চতা ইকুয়াল টু কত হলো?
উচ্চতা ইকুয়াল টু 3v বাই a। ক্লিয়ার? এবার চলো এবারে 3 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে ঠিক সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 2 3 4 5 6। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে যে বার্ষিক 10% হারে 100 টাকায় 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। কখনোই 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ আলাদা হবে না যদি না পর্ব থাকে। যদি পর্ব থাকে, ধরে নাও সরল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পর্ব রয়েছে, তাহলে সেটা অবশ্যই আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়। সুদ অর্থাৎ ধরো 3 মাসের অন্তরে যদি পর্ব থাকে, 4 মাসে অন্তরে একটা পর্ব রয়েছে, 6 মাসে অন্তরে একটা পর্ব রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সুদ আমাদের আসলের সঙ্গে যুক্ত হয়। সেই ক্ষেত্রে কিন্তু 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের কিন্তু পার্থক্য থাকে। কিন্তু যখন পর্ব থাকবে না তখন এদের পার্থক্য থাকে না, সুতরাং এটা মিথ্যা। এবার আমি 2 নম্বরে আসি। দেখো কি বলেছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 2 জন। কমপক্ষে 2 জন লোকের দরকার হয়। আমরা যে আগে একটা অঙ্ক করেছিলাম যে 1-এর 2 নম্বরের যে অঙ্কটা, সেটা পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসা নিয়োজিত করে। তাদের লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো। এই যে অঙ্কটা ছিল এটা কিন্তু আমাদের অংশীদারি কারবারের অঙ্ক ছিল। তাহলে অংশীদারি কারবারের জন্য কজন লোক লাগে? 2 জন লোক লাগে। এখানে বলেছে 3 জন, তাহলে এটা আমাদের মিথ্যা। এবার 3 নম্বরে আসি। √7 - 3 এর অনুবন্ধী করণী আমাদের বের করতে বলেছেন। তাহলে √7 - 3 আমি আগের সেটগুলো যখন করিয়েছি তখনও বলেছি যে যেখানে রুট থাকবে তার আগে কোন চিহ্ন আছে শুধু তাকে পরিবর্তন করে দাও, তাহলে হবে এটা অনুবন্ধী করণী। তাহলে এইটুকু আছে আমাদের, আশা করি অনুবন্ধী করণী -√7 - 3, তাহলে এটা আমাদের সত্য। এবার আমি 4-এ চলে যাচ্ছি। দেখো কি বলেছে, আমি একটু লিখে নিই যেটা বলেছে। x³ y x² y² এবং xy⁴ এরা বলেছে ক্রমিক সমানুপাতে। আমি একটু মনে করানোর চেষ্টা করব তোমাদেরকে। যদি a b c ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি হবে? a/b = b/c। তাহলে এখান থেকে পাই কত? b² = ac। যদি b² = ac হয় তাহলে তারা ক্রমিক সমানুপাতি হয়। এখান থেকে এইভাবে এলাম, এবার এখান থেকে এইভাবে যাব। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের b² কোনটা? 8, b কোনটা? এইটা। তাহলে x² y² তার হোল স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? x⁴ y⁴। তাহলে এটা পেলাম। আর এটা a, এটা c, তাহলে x³ y x y²। তাহলে কত পাচ্ছি? x⁴। আর এটা এখানে কিউব ছিল, সরি এখানে কিউব ছিল তো না, 4 ছিল, কিউবই ছিল এখানে। দেখো তাহলে এখানে কত পাচ্ছি? x⁴ y⁴। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এইটা আর এইটা আমরা সমান পেয়েছি, অর্থাৎ b² = ac পেয়েছি। এটা আমাদের সিদ্ধ করেছে। তাহলে এটা আমরা কি বলবো? সত্য। 4 আমাদের সত্য। ওকে, এবার আমরা পরের প্রশ্নতে যাব। পরের যে প্রশ্নটা রয়েছে সেটা দিকে একটু লক্ষ্য দাও। কি বলেছে? 2টি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। এটা আমি মিথ্যা আগে লিখে নিই। এবার যদি মনে হয় যে বোঝানোর দরকার তাহলে একবার বুঝিয়ে দিচ্ছি। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সদৃশ ত্রিভুজ আমি একটা আঁকছি। কোণগুলো সমান হচ্ছে, বাহুর অনুপাতগুলো সমান। তাহলে কি হলো? এটা কি সর্বসম হলো? না, হলো না। কিন্তু অবশ্যই সর্বসম ত্রিভুজ আমি আঁকতে পারি। তারা কিন্তু সর্বসম ত্রিভুজ, তারা সদৃশ হতে পারে, কিন্তু সদৃশ ত্রিভুজ সর্বসম হতেও পারে, নাও হতে পারে। যদি সর্বদা থাকে তাহলে অবশ্যই আমরা
সেটাকে মিথ্যা বলবো। আর যদি বলে সদৃশ ত্রিভুজ সদৃশ্য হতে পারে নাও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সেটা সত্য। এবারে পরবর্তী প্রশ্নে আমি চলে যাই। দেখো কি বলেছে, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি। এখানে দেখো এটা ধরো একটা বৃত্ত, আর এটা আমার 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের দৈর্ঘ্য। ওকে, এখানে দেখো এর মধ্যে ধরে নিলাম একটা ঘনক রয়েছে, ওকে, যা শুধুমাত্র আমি ধরে নাও 4টে কর্নার দেখতে পাচ্ছি। হয়তো আঁকাটা সঠিক হয়নি, বাট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঘনক, আমার কাছে কিউবটা দেখে নিই আমি, না কোথাও যেন রেখেছি, ও এই তো। এবার দেখো এটা যদি আমি কোনো বলের মধ্যে রাখি, ধরো না এটা কোনো বলের মধ্যে রাখলাম, তাহলে এটা কেমন হবে? এদের যে কর্নারগুলো রয়েছে সেই কর্নারগুলো কিন্তু বলের মোটামুটি 1 2 3 4 5 6 7 8 এই 8টা কর্নার কিন্তু বলের 8টা পাশে স্পর্শ করবে। অর্থাৎ এখানে যেমন 4টে স্পর্শ করেছে দেখতে পাচ্ছি, সেই রকম পিছনে আরো 4টি জায়গায় স্পর্শ করবে। তাহলে এর কর্ণটা কি? এর কর্ণটা এই যে দূরবর্তী বিন্দুগুলো, এটা কর্ণ। এইখানে এই সারফেসের এটা কিন্তু কর্ণ নয়, ঘনকের ক্ষেত্রে এই দূরবর্তী বিন্দুগুলো কর্ণ। এবার তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য কত পাচ্ছি? যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ 4, তাহলে ব্যাস কত? ব্যাস হবে 8, তাই তো? তাহলে এই বৃত্তের ক্ষেত্রে এর আমরা ব্যাস পেলাম 8, আর তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? বৃহত্তম কর্ণ যেটাকে বলা হয়, অর্থাৎ ঘনকের কর্ণ। তাহলে ঘনকের কর্ণ কিন্তু 8 পেলাম, কর্ণ ইকুয়াল টু 8। তাহলে বাহু ইকুয়াল টু কত? বাহু ইকুয়াল টু 8/√2। তাহলে তাহলে 8 ইন্টু উপরে √2 গুণ করো, আর এখানে নিচে আমি √2 গুণ করছি, √2 তাহলে 2, এই 2 দিয়ে একে কাটো, তাহলে 4, তাহলে 4√2। ক্লিয়ার হলো? তাহলে এটা পাচ্ছি কত? 4√2। তাহলে এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, এটা সত্য, অবশ্যই সত্য। আশা করি বুঝতে পেরেছো মোটামুটি। যেহেতু আমি 3D চিত্রটা আঁকতে পারিনি, এই কারণে তোমাদের হয়তো একটু সমস্যা হতে পারে লাস্টের প্রশ্নটা, বাট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যথেষ্ট। এবারে যদি বুঝে থাকো প্রত্যেকটা প্রশ্ন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং পুরো পাঠটা যদি আমার সঙ্গে থেকে থাকো তাহলে লিখে দাও আই হ্যাভ ডান। এবং মোটামুটি 10টা সেট যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে মোটামুটি একটা বেশ ভালো ধারণা কিন্তু তৈরি হবে তোমার। আমি চাইবো তুমি 10টা সেট কমপ্লিট করো আমার সঙ্গে। যদি তোমার প্রবলেম হয় কোনো সেটে, আর এরপরে আশা করি এই সেটগুলো কমপ্লিট করার পরে তুমি আরও কতগুলো সেট নিজে বাড়িতে বসে প্র্যাকটিস করবে, সেগুলো তোমাকে অসংখ্য ভালো ফল দেবে। সুতরাং আবার দেখা হবে, আবার কথা হবে দ্বিতীয় ভিডিওতে। আর প্লে লিস্টগুলো ভালো করে চেক করবে, সেখানে কিন্তু অলরেডি ভিডিওগুলো থাকে এবং সেগুলো পাবলিক করতে একটু লেট হয়। চলো।